ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে, তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে। সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসেছে। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন, এটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের সরকারের জন্য সেটা আরো বড় বিপদের খবর হতে পারে। যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয়, যদি শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছে এবং অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনিও আপনার পালাই যেতে কি একটা পথ মনে করে তিনি অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে, দেখতে পারবেন। তুলসী একবার তাকালেন গোপালের দিকে, তারপর বললেন আপনি কি চান? শেখ হাসিনা তার সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমি ফিরতে চাই দেশে। তুলসী এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন কবে ফিরতে চান? শেখ হাসিনা মুখ সাথে সাথে বলে উঠলেন যদি বলেন আজ রাতেই ফিরতে হবে দেশে, আমি রাজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টিকে নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটি আপনারা ইতিমধ্যেই টাইটেল এবং থাম্বনেল দিকে তা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেওয়া যাক। তিন দিক থেকে ফেসে গিয়েছে। প্রথম ভারত, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় চায়না। তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে এবং একটা মাকড়সার জালের মধ্যে তিনি এখন ফেসে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই মাকড়সার জালের মধ্যে ফেসে গিয়ে মোহাম্মদ ইউনূস এখন ছটফট ছটফট করছে, অথচ তিনি বুঝতে পারছেন না যে এই মাকড়সার জালে ফেসে যাওয়ার ফলে তিনি এখন যতই ছটফট করুন না কেন, যত বেশি ছটফট করবেন তত বেশি তিনি জড়িয়ে পেঁচিয়ে একেবারে লন্ডভন্ড করে ফেলবেন নিজের টোটাল নামটাকে। দ্বিতীয় খবর, সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসছে। অর্থ বুঝতে পারলেন? যুক্তরাষ্ট্রের ভাব ভঙ্গি, তাদের স্টেটমেন্ট, তাদের বক্তব্য থেকে স্পষ্ট এখন তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা শেখ হাসিনাকে আমাদের তরফ থেকে, ট্রাম্প প্রশাসনের তরফ থেকে সরাসরি সমর্থন দিচ্ছি। এটা তো তারা আর মুখে বলতে পারে না এরকম সহজ সরল বাংলা ভাষায়, কিন্তু তাদের আকার ইঙ্গিত এবং আজ যে স্টেটমেন্ট দিয়েছে একদম গরম গরম স্টেটমেন্ট, তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে নাকি ইউনূস সরকারকে সমর্থন দিচ্ছে। এটা কোনো ওই যুক্তি তর্ক বা মন গড়া কথা নয়, একদম খবরের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। মোদির সাক্ষাৎকার ট্রাম্প পোস্ট করলেন নিজের সমাজ মাধ্যমের পাতায়। মানে বুঝতে পারছেন কেন তিন দিক দিয়ে ঘিরে গিয়েছে বললাম? মোদি সাহেব ভারতে বসে একজন আমেরিকান পডকাস্টারকে ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি আমেরিকারও প্রশংসা করেছে, চায়নারও প্রশংসা করেছে। কিন্তু এবার সেই ইন্টারভিউটা ডোনাল্ড ট্রাম্পের কি এসে গিয়েছে? কোথায় ভারত, কোথায় আমেরিকা? কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প মোদি সাহেবের এই ব্যক্তিগত পডকাস্টটি, সাক্ষাৎকারটি তার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন। এবার বুঝতে পারছেন কিভাবে তিন দিক দিয়ে ঘিরেছে? বেশি সময় নেব না বিশ্লেষণ করার জন্য, আপনারা নিজেই বিশ্লেষণ করে নিন, আশা করি আপনারা সেটুকু পারবেন। এবার আসি মূল খবরে। যে ভিডিওর শুরুতে সবথেকে বড় যে দাবিটা করেছি যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন শেখ হাসিনার জন্য সরাসরি সমর্থন এসছে, কি করে? খবরটা দেখুন, কবের খবর, তারিখ এখানে দেখা যাচ্ছে 18ই মার্চ, আজকের খবর এটা। এই খবরে আমরা কি জানতে পারছি? এই খবরে আমরা জানতে পারছি যে আমেরিকার আরেকজন কর্মকর্তা, আরেকজন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরেকজন কর্মকর্তা। কে সেই কর্মকর্তা? সেই কর্মকর্তা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। আজ তিনি আবার বলে দিয়েছে যে বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি, সেই একই দৃষ্টিভঙ্গি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওরও। মানে ব্যাপারটা কি বুঝলেন? গত পরশুদিন তুলসী গ্যাবার্ড ভারতে আসলো, গতকাল তুলসী গ্যাবার্ড সরাসরি বলল যে বাংলাদেশে এরকম চরমপন্থার উত্থান হচ্ছে, মার্কিন প্রশাসন এই চরমপন্থাকে দমন করতে একেবারে এক পায়ে খাড়া। এই বক্তব্যটা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেলেন। মাঝরাতে ইউনূস প্রশাসন উঠে এসে, ওই জামাত শিবিরের ভয়ে ইউনূস প্রশাসন উঠে এসে যুক্তরাষ্ট্রের তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিরোধিতা করলো। মাঝরাতে এই বিরোধিতা করাতে দুপুর হতে না হতেই আমেরিকার দিক থেকে আবার বক্তব্য চলে আসলো। এইটা দেখুন না, হিন্দুস্তান টাইমসের যে বাংলা, সেই বাংলা এটা কভার করেছে। লেখা হচ্ছে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেনটা আমি জুড়ে দিচ্ছি, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুতে বলল মার্কিন বিদেশ দপ্তর। বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর হামলা ইস্যুতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, এমনটাই জানালেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি ব্রুস। বোঝা গেল এবার? মানে মধ্যরাতে যেই না ইউনূস সাহেব একটা বক্তব্য দিল যে যুক্তরাষ্ট্রের এই বক্তব্য আমরা সমর্থন করি না, অমনি তার পরবর্তী বক্তব্য চলে আসলো যে ডোনাল্ড ট্রাম্প দীপাবলিতে তোমাকে নিয়ে যে চিঠিটা লিখেছিল, সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটা দিয়েছিল, সেই বক্তব্যই সমর্থন করে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরও একজন কর্মকর্তা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। তার মানে বোঝা যাচ্ছে যে এক শেখ হাসিনাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র এখন কতটা মরিয়া হয়ে আছে। এক কথায় যদি বলতে চাই তাহলে ওই একই বিষয়, ইউনূস সাহেব এখন 3-4 দিক থেকে ফেসে গিয়েছে এই মাকড়সার জালে এবং যতই তিনি নাড়াচাড়া করবে, লাফালাফি করবে, তত বেশি করে ফাঁসবে এবং
শেখ হাসিনার জন্য সমর্থন, এই ইউনূস সরকার এখন দেশের মানুষকে যে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে যে কোনো সমর্থন নেই, আমাদের এই ইউনূস প্রশাসনের সমর্থন সারা বিশ্বে, সেটা সম্পূর্ণ ভুয়া একটা ব্যাপার। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে শেখ হাসিনার সমর্থন যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া সহ এবার চীন থেকেও আসতে শুরু করবে, তার ব্যবস্থা করবে ভারত সরকার, মোদী সরকার। সারা বিশ্বের মডেল যারা যদি মনে করে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে, বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয়, যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে, 10 মিনিটে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া সম্ভব। কারণ আমি বিশ্বাস করি না যে বিশ্ব আসবে, ধেয়ে আসবে বাংলাদেশের দিকে, আর এই মোহাম্মদ ইউনূসের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী বিশ্বের দিকে তাক করে থাকবে, কিংবা বিশ্বের দিকে বিশ্ব বৈশ্বিক সামরিক বাহিনীকে মোকাবেলা করার জন্য রেডি থাকবে, এটি বিশ্বাস করি না। আমি আজকে আর এক বক্তব্যে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে যে অবস্থা চলছে, এতে করে ইরাকের মতো 2003 সালে সন্ত্রাসবাদের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক যে একটা হামলা হয়েছিল, সেরকম পরিস্থিতি কি বাংলাদেশে ঘটবে? আসার কথা হচ্ছে যে সেরকম পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না, কারণ ইরাকের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণ ইরাকে সেই সময়ের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যিনি ছিলেন, তিনি প্রায় 2 দশকের বেশি সময় দায়িত্বে ছিলেন। এই 2 দশকের দায়িত্বে থাকা একজন মানুষ খুব স্বাভাবিকভাবেই কেউ যদি তাকে হুমকি দেয়, প্রতিরোধ করে, তিনিও পাল্টা প্রতিরোধ করবেন। সাদ্দাম হোসেনকে 48 ঘন্টা সময় দিয়েছিল ইন্দো মার্কিন বাহিনী। সাদ্দাম হোসেন সেই সময়কে মাথায় নেননি, তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যার কারণে ইন্দো মার্কিন বাহিনী, বহুজাতিক বাহিনী, আরো বিভিন্ন দেশের সম্মিলিত বাহিনী ইরাকে হামলা করেছিল। কিন্তু বাংলাদেশে কি তেমনটা ঘটবে? বাংলাদেশে তেমনটা ঘটবার কোনো কারণ নেই। পাকিস্তানে ঘটতে পারে, পাকিস্তান সেনাবাহিনী বৈশ্বিক বাহিনীকে প্রতিরোধ করতে পারে, কিন্তু বাংলাদেশে সেটি হবে না। কারণ বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার, এটি হঠাৎ রাতারাতি আসা সরকার, এটি রাতারাতি বিদায় নেবে। কি বলবো, এটি তো একটা হঠাৎ সরকার, কিন্তু বাংলাদেশের একটা নির্বাচিত সরকার ছিল 5 আগস্ট সময়কাল পর্যন্ত, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। সেই সরকারটি মাত্র এখনো পর্যন্ত কথিত আছে যে মাত্র 45 মিনিটের সময় দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 45 মিনিটের মধ্যে তাকে গুছিয়ে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য 10 মিনিট যথেষ্ট। মোহাম্মদ ইউনূসকে রক্ষা করতে, সুরক্ষা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিশ্চয়ই বৈশ্বিক বাহিনীর দিকে ধাবিত হবে না। আমি বলছি না যে তেমনটা ঘটবে, যুদ্ধ বাড়বে, এ হবে সে হবে। ভারতে গোয়েন্দা বৈঠক হচ্ছে, বিভিন্ন দেশের গোয়েন্দা বৈঠক হয়েছে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে, সন্ত্রাসবাদের বিপক্ষে, এবং সন্ত্রাসবাদকে রুখতে হলে গোয়েন্দা তথ্য সবার আগে প্রয়োজন হয়, এবং এই তথ্য আদান প্রদানের জন্যই বৈঠকটি হয়েছে। সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় যে এই অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনে রুখে দিতে হবে যে কোনো মূল্যে এই দেশগুলোকে। পাকিস্তানের চ্যাপ্টার আলাদা, কিন্তু বাংলাদেশ চ্যাপ্টার আলাদা। বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই ইউনূস সরকারকে বিদায় ঘটানো সম্ভব, এবং বিদায় ঘটিয়ে পাকিস্তানি ধারায় যে বাংলাদেশ চলমান, এই চলমানতা এটিকে বন্ধ করা সম্ভব। কাজেই বাংলাদেশের মানুষের আতঙ্কিত হবার কিছু নেই। আমরা সাময়িক একটা কষ্টের মধ্যে আছি, সাময়িক সমস্যার মধ্যে আছি। যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে, শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে। শান্তিপূর্ণ উপায়ে ঘুরবার একমাত্র উপায় এই যে মোহাম্মদ ইউনূসের সরকার। মোহাম্মদ ইউনূস সরকার 7.5 মাস হয়ে গেছে। শুরু থেকে এই সরকারের যেটি লক্ষ্য করা গেছে, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া। তো এই যখন পৃষ্ঠপোষক একটি সরকার, সেই সরকারটিকে বিদায় ঘটাতে হবে। এই বিদায় ঘটানোর জন্য 10 মিনিটের সময় যথেষ্ট। ক্যান্টনমেন্ট থেকে একটা শাহী আলান আসবে ইউনূসের কাছে যে আপনি রিজাইন দিন, সাথে সাথে রিজাইন হয়ে যাবে। কাজে এই বাংলাদেশের সমস্যাটা কিন্তু যে কোনো মুহূর্তের মধ্যে, এই যে আজকে যে মুহূর্তে কথা বলছি, এখন থেকে 3 ঘন্টা পরে দেখা যাচ্ছে বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে গেছে। এমনটাই কিন্তু হবে। বাংলাদেশের সমস্যার সমাধান খুব শীঘ্রই এবং যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। কাজেই বাংলাদেশের মানুষের বিশাল চিন্তার কোনো কারণ নেই, স্বস্তিরও কারণ নেই। কারণ আমাদের যে সময় যাচ্ছে, প্রতিটা সময় যাচ্ছে, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্কের মধ্য দিয়ে কাটছে। এই সময়টি যত দ্রুত অবসান হয়, ততই বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের জন্য মঙ্গল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম। তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। 2024 সালের 6 সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয় প্রায় 2500 আউটসোর্সিং কর্মী ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে তারা নিয়োগ দেবে, কর্মরত রয়েছেন। ওয়াসা তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন স্থানীয় সরকার বিভাগকে। এক্ষেত্রে আউটসোর্সিংয়ের নিয়োগ হলেও পরবর্তীতে স্থায়ী করার সুযোগ রয়েছে বলে এটি ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। সুতরাং এই নিয়োগে অনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের নাগরিক কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এখানে তারা যুক্ত করেছে এবং তাদেরকে নানাভাবে বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সরকারি সেক্টরে তারা ইতিমধ্যে পদায়ন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছে এবং একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে তারা
করেছে। সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো ব্যক্তি সরকারি কোনো দপ্তর কিংবা সরকারি কোনো সেক্টরে থাকার আর কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার রাখে না। যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে বহিষ্কার করতে হবে, তাদেরকে অব্যাহতি দিতে হবে, অথবা তারা নিজেরাই পদত্যাগ করলে সেটি দেশ ও জাতির জন্য মঙ্গল। একই সাথে আমি আবারও রিপিট করছি, বর্তমান এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ছাত্র প্রতিনিধি দাবিকৃত যে দুইজন ছাত্রনেতা ইতিমধ্যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম, তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে। সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তিনি এদেশের সম্পদ, আমরা তাকে স্যালুট জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছেন এরা এক একটা আওয়ামী এজেন্ডাধারী, আওয়ামী দালাল, এবং এরা নানাভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের যে ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করেছেন তাদেরকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা করছেন। আমরা এটাও শুনেছি আওয়ামী বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের 2 থেকে 3 জন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন। সেই 2 থেকে 3 জন উপদেষ্টা কারা তারা আপনারা ইতিমধ্যে জানেন, সেটা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেকবার নামগুলো উঠে আসছে। আমরা নামগুলো বলতে চাই না, আমরা গণমাধ্যম বন্ধুদের বলবো আপনারা সেই 2-3 জন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন। আমরাও দেখতে চাই জাতীয় দেখুক কারা এই সরকারের চেয়ারে বসে 2000 ছাত্র জনতা রক্তসোনাত যে চেয়ার, যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা এনে সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠনের পিছনে সেটাকে বিনিয়োগ করবে, ঢালবে, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। তাই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সফল করতে চাই, কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টাকে সফল হতে দেবে কিনা তার চতুর্দিকে আওয়ামী উচ্ছিষ্টভোগীরা, এটা আজকে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। একটাই দাবি, একটাই আহ্বান জানিয়ে শেষ করব। গণ অধিকার পরিষদের পরিষ্কার দাবি, আগামী 15 দিনের মধ্যে বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি খ্যাত যারা নিজেরাই দাবি করছে, জনগণ মনে করছে না, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা যদি আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ না করে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়ে যদি কার্যকর কোনো উদ্যোগ না গ্রহণ করে তাহলে জনগণকে সাথে নিয়ে এবং বিপ্লবের পক্ষের সকল শক্তিকে নিয়ে গণ অধিকার পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এমনকি আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত, আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে 2টা চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, 2বার চুবাতে হবে, যেন ওর খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিক আমি না, সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় 97% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে। একটা সময় ছিল যখন তার নাম উচ্চারণ করতেও ভয় পেত কেউ কেউ। একসময় বাংলাদেশে এমন এক সরকার ছিল যারা ভাবতেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ নাকি এই বাংলাদেশের জন্য বোঝা। তাকে বঞ্চনার জালে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর। এমনকি একসময় দেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি বলেছিলেন ওই ইউনূসকে নদীর মাঝখানে নিয়ে গিয়ে ডুবাইয়া দিতে ইচ্ছে করে। এই ছিল সেই সময়ের কথা যখন সত্যকে ঢেকে ফেলা হতো মিথ্যার পর্দায়। কিন্তু সময় পাল্টেছে, ইতিহাস দেখিয়েছে যার পেছনে ছোড়া হয়েছিল হাজারো কুৎসিত ছোড়া, আজ সেই মানুষটি দেশের সম্মান ধরে রেখেছেন বিশ্ব দরবারে। আর তাই অনেকেই এখন বলছেন, তবে কি শুরু হয়ে গেল ডক্টর ইউনূস ম্যাজিক? শুরুটা হয়েছিল অনেকটা নিঃশব্দে, কেউ টেরই পায়নি কিভাবে এত বড় একটা পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠকের কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিন্তু ভারতের পক্ষ থেকে একের পর এক অজুহাত, মোদী আসবেন না, বৈঠক হবে না ইত্যাদি। কিন্তু ভারতের এসব কথা শোনার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস চুপ ছিলেন, কারণ তিনি জানতেন আসল খেলা কিভাবে খেলতে হয়। আর তাই তো মোদী যখন ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা করছিলেন, ঠিক তখনই সংবাদ আসে ইলন মাস্কের সঙ্গে ওই মুহূর্তেই ভার্চুয়াল বৈঠক করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর মুহূর্তেই ইউনূসের সেই বৈঠকের খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। আর এই এক খবরেই বুঝিয়ে দেওয়া হয় বাংলাদেশ এখন শুধু দক্ষিণ এশিয়ার ছোট্ট এক দেশ নয়, এখন এই দেশ বিশ্বকেন্দ্রিক এক কূটনৈতিক শক্তি। আর এই কূটনৈতিক খেলার জবাব এলো চীন থেকে। মার্চের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে চীনের রাষ্ট্রীয় সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও এক ধাপ এগিয়ে শি জানালেন ইউনূসের জন্য পাঠানো হবে বিশেষ বিমান। শুধু চীন নয়, জাপানও তাদের দরজা খুলে দিল। মে মাসে জাপানে ইউনূসের সফর চূড়ান্ত, এরপর সৌদি আরব থেকেও এসেছে অফার। জুন মাসে সম্ভাব্য সফরের কথা শোনা যাচ্ছে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এই সফরগুলো দেখিয়ে দিল ইউনূস এখন আর শুধু বাংলাদেশের কোনো ব্যক্তিত্ব নন, তিনি দক্ষিণ এশিয়ার নতুন নেতা। এমন একজন যিনি 7 মাসেই মোদির মতো নেতাদের চেয়ে অনেক এগিয়ে গেছেন। একসময় যাকে পদ্মা নদীতে চোবানোর হুমকি দেওয়া হয়েছিল, সেই মানুষটি এখন বিশ্ব নেতাদের মধ্যমণি। মাত্র 7 মাসে এমন কিছু হয়েছে যা বিগত 15 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। হাসিনা সরকার যে ক্ষতি করে গিয়েছিল, সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এক নতুন বাংলাদেশ গড়ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অর্থনীতির দিকে তাকালেই বোঝা যায় এই ম্যাজিকের আসল চিত্র। ৬২,০০০ কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে গত 6 মাসে। দেশি বিদেশি ঋণের এই বিশাল পরিমাণ অর্থ ফেরত দেওয়া শুধু বাংলাদেশের আর্থিক মর্যাদা নয়, বিশ্ব অর্থনীতিতেও বাংলাদেশের অবস্থানকে নতুন করে চিনিয়েছে। আর রেমিটেন্স আগের তুলনায় $4 বিলিয়ন বেশি। এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 18.49 বিলিয়ন মার্কিন ডলার। ভাবুন একবার, এই অর্থনীতি হাসিনার রেখে যাওয়া সেই ভঙ্গুর অর্থনীতি নয়। দেশের রিজার্ভ এখন $2140 কোটি গিয়ে ঠেকেছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে আন্তর্জাতিক মহলে সবাই বলছে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। রমজানের বাজারের দিকে তাকালেই বোঝা যায় সরকার কতটা সক্ষম। আগের বছরগুলোতে যেখানে রমজান আসা মানেই ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আতঙ্ক, এবার সেই আতঙ্ক উধাও, বাজার স্থিতিশীল। অনেকেই অবাক, কারণ একটাই, অন্তর্বর্তী সরকার এবার খাদ্যপণ্যে প্রায় 12% ভর্তুকি বৃদ্ধি করেছে। ৮,১০০ কোটি টাকার বেশি বরাদ্দ। এই পদক্ষেপ সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায়